হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকেন। আমরা এর আগের ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা অ্যালকেনের ধর্ম সংক্রান্ত আলোচনা করব। ধর্ম প্রথমে আসবো, ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস অফ অ্যালকেন। আমরা প্রথমে আসবো স্টেট মানে ভৌত অবস্থা, C1 to C4 অর্থাৎ একটা কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন থেকে চারটে কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনরা সাধারণ উষ্ণতাতে কালারলেস গ্যাস অর্থাৎ বর্ণহীন গ্যাস রূপে থাকে। C5 অর্থাৎ পাঁচটা কার্বন থেকে 17টা কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনরা সাধারণ অবস্থাতে বর্ণহীন তরল রূপে থাকে। 18 বা তার চাইতে বেশি কার্বন সংখ্যাযুক্ত অ্যালকেনরা সাধারণত বর্ণহীন কঠিন পদার্থ। সলিউবিলিটি দ্রাব্যতা, অ্যালকেন নন পোলার অর্থাৎ অণুর মধ্যে কোনো প্লাস মাইনাস আধান নেই, তাই জলে অদ্রাব্য। আমরা জানি জলেতে আধানযুক্ত যৌগ যেমন আয়নিক কম্পাউন্ড তারা দ্রবীভূত হয়। কিছু সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। অ্যালকেনরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, কারণ হাইড্রোজেন বন্ধন গঠন করবার জন্য প্রয়োজন তীব্র তড়িৎ ঋণাত্মক একটা মৌলের পরমাণু, যেমন ফ্লুরিন বা অক্সিজেন, এবং এর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু। কিন্তু অ্যালকেনে যেহেতু এইরূপ কোনোরূপ পরমাণু নেই, তাই অ্যালকেন জলে অদ্রাব্য। কিন্তু জৈব দ্রাবক যেমন বেনজিন, ক্লোরোফর্ম, HCCl3 হচ্ছে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ইথার, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। এই জৈব দ্রাবকে তারা দ্রবীভূত হয়। এখন আসবো বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। আমরা বয়েলিং পয়েন্ট ডিপেন্ডস আপন মলিকুলার ওয়েট, অর্থাৎ স্ফুটনাঙ্ক নির্ভর করে আণবিক গুরুত্বের উপর। আণবিক গুরুত্ব যত বৃদ্ধি পাবে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বৃদ্ধি পাবে এবং স্ফুটনাঙ্ক বাড়বে। আর নির্ভর করে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ তরল অবস্থাতে অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলের উপর। এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা ভাগ করতে পারি হাইড্রোজেন বন্ডিং, যেমন জলের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, এটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান। এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান যত বেশি হবে বয়েলিং পয়েন্ট তত বেশি হবে। ডাইপোল আকর্ষণ বল থাকতে পারে, যেমন CH3Cl। এইখানে ক্লোরিনটা মাইনাস ডেল্টা আধান, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে, কার্বনের উপরে প্লাস ডেল্টা আধান, অর্থাৎ এটা এক ধ্রুবীয় বা দ্বিমেরুযুক্ত প্লাস মাইনাস আধানযুক্ত। তাহলে দুটো অণু পরস্পরকে ডাইপোল আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট করবে। শেষকালে আসবো ভেরি উইক ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান। এটা ধ্রুবীয় অধ্রুবীয় সকল প্রকার অণুর ক্ষেত্রেই উপস্থিত রয়েছে। একটি খুবই মৃদু বা দুর্বল একটা আকর্ষণ বল, যেটাকে আমরা ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বলে থাকি। এই আকর্ষণ বল সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। যত ক্ষেত্রফল বাড়বে তত এই সারফেস এরিয়াটাও বাড়বে। অ্যালকেনগুলোর যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, যেহেতু নন পোলার, তাই ডাইপোল আকর্ষণ বলও থাকে না। তাহলে যে আন্তরাণবিক আকর্ষণ বল অ্যালকেনে উপস্থিত, সেটা হলো দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল, এবং এইটা ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। আমরা এখানে উদাহরণ নিয়ে এসেছি N পেন্টেন, যার স্ফুটনাঙ্ক হচ্ছে 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে পরপর একটা সরল শৃঙ্খলে যুক্ত আছে, তার ফলে ক্ষেত্রফলটা অনেকটা বেশি, তাই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল মান বেশি, এই জন্য এর স্ফুটনাঙ্ক 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এরই আমরা আইসোমারকে লিখেছি, যেটা হচ্ছে নিওপেন্টেন। সংকেত একই কিন্তু ব্রাঞ্চ করা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা একটা জায়গায় গুটিয়ে এসেছে, অর্থাৎ ক্ষেত্রফল অনেকটা কমে গেছে, তাই স্ফুটনাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 9.5 ডিগ্রি। ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল অনেকটা কমে যাচ্ছে।
আমরা আইসোপেন্টেন করেছি, অর্থাৎ আণবিক সংকেত একই রেখেছি। আইসোপেন্টেন এখানেও আমরা দেখতে পাচ্ছি শাখা হওয়ার সাথে সাথে ক্ষেত্রফলের পরিমাণ কমে যাচ্ছে, তার ফলে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব, একই আণবিক সংকেতযুক্ত অ্যালকেনগুলোর ক্ষেত্রে যত শাখাহীন অ্যালকেন থাকবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে, কারণ তার ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটাও বেশি, পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে এখানে। আর যত শাখা হবে তত স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট আমরা যে ধর্মটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, অর্থাৎ কঠিন অবস্থাতে গলিয়ে, অর্থাৎ গলনাঙ্ক, কঠিন বস্তুকে তরলে পরিণত করব। কঠিন অবস্থাতে দেখা গেছে যে বিজোড় অপেক্ষা জোড় সংখ্যক কার্বন পরমাণু যুক্ত এন অ্যালকেন মানে শাখাহীন অ্যালকেনের গলনাঙ্কটা বেশি হয়। আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, যেমন দেখো এখানে 4টে কার্বন রয়েছে, 1 2 3 4, এটা ইভেন সংখ্যক কার্বন রয়েছে এবং এটাতে 1 2 3 4 5 5টা, তাহলে এর কিন্তু আণবিক গুরুত্ব বেশি, তা সত্ত্বেও বলা হচ্ছে ইভেন জোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের গলনাঙ্ক কিন্তু বেশি হবে। এর পিছনে কারণ হচ্ছে যখন অ্যালকেনে ইভেন সংখ্যক কার্বন থাকছে, তারা যখন এরকম আঁকামেঁকা শৃঙ্খল করে থাকবে তখন প্রথমে মুখটা যেটা এবং শেষটা দুটো বিপরীত প্রান্ততে থাকছে এবং এই গঠনটা আমাদের সিমেট্রিক্যাল গঠন বলা হচ্ছে। এবং ক্লাস জালকের স্থানগুলোতে এইরকম গঠন একদম ক্লাস জালকের মধ্যে খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকতে পারছে। কিন্তু যদি অড সংখ্যক কার্বন থাকে তাহলে দেখা যাচ্ছে যে স্টার্টিং আর যেটা দিয়ে কার্বনটা দিয়ে শেষ হচ্ছে সেটা একই দিকে চলে আসছে, কিন্তু ক্লাস জালকে এইরূপ ফাঁকা স্থান থাকে না, তার ফলে এরা অত ঘন সন্নিবিষ্টভাবে থাকতে পারে না। ঘন সন্নিবিষ্টভাবে থাকার জন্য তারা কাছাকাছি আসছে এবং তাদের মধ্যকার আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। এই কারণে দেখা গেছে কঠিন অবস্থাতে গ্লাস আকারের জোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের গলনাঙ্ক বিজোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের চাইতে বেশি হয়। এটাকে সিমেট্রিক্যাল গঠন, তার ফলে ক্লাস জালকটা এমনভাবে উৎপন্ন হয়েছে যে এই রকম গঠন থাকলে ক্লাস জালকে যে স্থানগুলো রয়েছে সে স্থানে সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারবে এবং অণুগুলো খুব কাছাকাছি থাকতে পারবে। এই ঘন সন্নিবিষ্টভাবে থাকার ফলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কিন্তু বেড়ে যাচ্ছে। নেক্সট আমাদের কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকেন। অ্যালকেনদের রাসায়নিক সক্রিয়তা খুব কম, তাই এদেরকে প্যারাফিন বলা হয়। ল্যাটিন শব্দ প্যারাফিন, প্যারাম অর্থাৎ হচ্ছে লিটিল, আর অ্যাফিনিস এর অর্থ হচ্ছে অ্যাফিনিটি, অর্থাৎ লিটিল অ্যাফিনিটি টুয়ার্ডস রিয়াকশান, অর্থাৎ বিক্রিয়ার প্রতি তাদের খুবই কম আসক্তি আছে। এই জন্য অ্যালকেনদেরকে বলা হয় প্যারাফিন, অর্থাৎ অ্যালকেন নিষ্ক্রিয় যৌগ এবং সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, নিম্ন উষ্ণতাতে কারোর সাথে বিক্রিয়া করতে পারে না। অ্যালকেনদের কম রাসায়নিক সক্রিয়তার কারণগুলি, তাহলে আমরা এখন দেখব অ্যালকেনের নিষ্ক্রিয়তার কারণগুলি। অ্যালকেনের কোনো ধ্রুবীয় বন্ধন নেই। ধ্রুবীয় বন্ধন না থাকার জন্য ধ্রুবীয় বিকারকের সাথে এরা বিক্রিয়া করে না। ধ্রুবীয় বিকারক অর্থাৎ আধানযুক্ত বিকারক, এখানে অ্যালকেন কোনো আধান নেই, তাই CN- একটা ধ্রুবীয় বিকারক কোনো বিক্রিয়া করতে পারছে না। কিন্তু CH3Cl এখানে দেখা গেছে ক্লোরিনের ঋণাত্মকতা বেশি বলে টেনে নিচ্ছে মাইনাস ডেল্টা, এটা প্লাস ডেল্টা। CN এই ধনাত্মক আধানযুক্ত কার্বনে আক্রমণ করছে, Clকে সরিয়ে দিচ্ছে, তার ফলে CH3CN উৎপন্ন হচ্ছে। তাহলে এ সক্রিয়, তার কারণ হচ্ছে এর মধ্যে আধানযুক্ত বন্ধন রয়েছে, সেই জন্য আধানযুক্ত বিকারক বিক্রিয়া করছে। অ্যালকেনে এই রূপ না থাকার জন্য অ্যালকেন বিক্রিয়া করে না সহজে। দুর্বল বন্ধন যেমন পাই বন্ধন উপস্থিত নাই। আমরা জানি পাই বন্ধন যদি উপস্থিত থাকে, যেমন অ্যালকিন বা অ্যালকাইনে, এরা কিন্তু খুব সক্রিয়, কারণ পাই বন্ধন খুব সহজে বিয়োজিত হয়, তাই তারা সহজে বিক্রিয়া করতে পারে।
অষ্টক প্রসারণে ঘটাতে পারে এইরূপ কোনো পরমাণু অ্যালকেনে নেই। অ্যালকেনে রয়েছে শুধু কার্বন আর হাইড্রোজেন এবং তারা অষ্টক প্রসারণ করতে পারে না। কার্বনের ডি অরবিটাল নেই, তাই অষ্টক প্রসারণ করতে পারে না। তোমরা নিশ্চয়ই জানো যাদের ফাঁকা ডি অরবিটাল রয়েছে তারা অষ্টক প্রসারণ করে বিক্রিয়া করতে পারে। যেমন PCl3কে যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতে দিই, এখানে কোনো বন্ধন ভাঙছে না, অষ্টক প্রসারণ করছে, দিয়ে PCl5 গঠন করছে। এইরূপ অষ্টক প্রসারণ কার্বন বা হাইড্রোজেন যারা অ্যালকেনে উপস্থিত তাদের কারোর মধ্যে নেই, তাই বিক্রিয়া করে না। অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট কোনো পরমাণু নেই। আমরা অ্যালকেনে কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গেছে এবং হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, তাই তারা কিন্তু আর বিক্রিয়া করছে না। AlCl3 যেমন অষ্টক পূর্ণ হয়নি, সে Cl- এর সাথে বিক্রিয়া করছে, দিয়ে AlCl4 আয়ন গঠন করছে। এইরূপ কোনো রূপ পরমাণু নেই, তাই বলে এইরূপ বিক্রিয়া অ্যালকেন করতে পারে না। এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রনযুক্ত পরমাণু অনুপস্থিত। যদি নিঃসঙ্গ ইলেকট্রনযুক্ত পরমাণু থাকতো তাহলে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলোর জন্য বিক্রিয়া করতে পারত, কিন্তু এইরূপ কোনো পরমাণু অ্যালকেনে না থাকার জন্য অ্যালকেন কিন্তু বিক্রিয়া করতে পারে না। তাই অ্যালকেনরা অ্যাসিড, বেস, জারক, বিজারক পদার্থর সাথে সহজে বিক্রিয়া করে না। তবে উচ্চ উষ্ণতাতে এরা প্রতিস্থাপন বিক্রিয়া করে। আমরা অ্যালকেনের কিছু বিক্রিয়া দেখব, সেগুলো উচ্চ উষ্ণতাতে ঘটে থাকে এবং এই বিক্রিয়াগুলো হলো প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেমন CH3, এই হাইড্রোজেনটা সরে যাচ্ছে, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, এই জায়গায় ক্লোরিনটা ঢুকে যাচ্ছে, তাহলে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দ্বারা। এইরূপ বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। উচ্চ উষ্ণতাতে অ্যালকেনরা কিছু প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা এখন দেখব অ্যালকেনের দহন। মিথেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের যদি দহন করা হয়, এরা সব দাহ্য পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিণত হবে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাই মিথেনকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি, বা এই নিম্নতর অ্যালকেনগুলোকে জ্বালানি রূপে ব্যবহার করা যায়। যেমন 2C2H6 অর্থাৎ ইথেনকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনে দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস তাপ নির্গত হবে। আমরা যদি মিথেনকে অপর্যাপ্ত পরিমাণ অক্সিজেনে দহন করাতাম তাহলে কিন্তু কার্বন মনোঅক্সাইড ও জল পেতাম। কিছু বিশেষ অনুঘটকের উপস্থিতিতে জারণ ঘটালে বিভিন্ন রকম পদার্থ উৎপন্ন হয়। যেমন মিথেন ও অক্সিজেনের 9:1 অনুপাতের মিশ্রণ, মিথেন 9 ভাগ এবং অক্সিজেন 1 ভাগ, একে 100 atm চাপে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের মধ্যে দিয়ে পাঠালে মিথেন জারিত হয়ে গিয়ে মিথানলে পরিণত হয়। আমরা যদি মিথেনকে ও অক্সিজেনের মিশ্রণকে যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় MO2O3 অর্থাৎ মলবেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে জারণ ঘটাই তাহলে এটা ফর্মালডিহাইড HC+H ফর্মালডিহাইডে জারিত হয়ে যায়। ওজোন গ্যাস মিথেনকে ফর্মালডিহাইডে জারিত করে, তাহলে ফর্মালডিহাইড জল ও অক্সিজেন উৎপন্ন হয়। উচ্চতর অ্যালকেনগুলি Ag2O অনুঘটকের উপস্থিতিতে জারিত হয়ে অ্যাসিড দেয়। উচ্চতর অ্যালকেনগুলোকে যদি আমরা উত্তপ্ত Ag2Oর উপর দিয়ে পাঠাই তাহলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যাচ্ছে, এই CH3টা জারিত হয়ে গিয়ে COOH পরিণত হচ্ছে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড আমরা পাচ্ছি। এটা উচ্চতর অ্যালকেনগুলো করে থাকে। নিম্নতর অ্যালকেন অর্থাৎ কম কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনগুলো এইরূপ বিক্রিয়া দেখায় না। 3 ডিগ্রি হাইড্রোজেন অর্থাৎ টারসারি হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালকেনগুলো KMnO4 দ্বারা জারিত হয়ে টারসারি অ্যালকোহল গঠন করে। আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন এবং এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলে থাকি 3 ডিগ্রি হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা KMnO4 দ্বারা যদি জারণ করা হয় তাহলে এইটি প্রতিস্থাপিত হয়ে যাবে বা জারিত হবে OH দ্বারা। তাহলে আমরা দেখতে পেলাম
যে অ্যালকেনরা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় এবং বিভিন্ন অনুঘটকের সাহায্যে আমরা বিভিন্ন যৌগতে পরিণত করতে পারি। অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রতিস্থাপন বিক্রিয়া মানে অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, এইরূপ বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। প্রথমে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো হ্যালোজেনেশন। মিথেন ক্লোরিন বিক্ষিপ্ত সূর্য আলোকের উপস্থিতিতে আমরা এইচ নিউ রূপে দেখাই। এইচ নিউ আমরা জানি ই সমান এইচ নিউ, আমরা দেখেছি সমীকরণটা। এটা আমরা সূর্য আলোকের যে শক্তিটা আসে তরঙ্গ আকারে, সে শক্তিটাকে আমরা প্রকাশ করি। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি CH3Cl প্লাস HCl। এখানকার হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে গেছে ক্লোরিন পরমাণু দ্বারা। যে যৌগটি উৎপন্ন হলো CH3Cl সেটি কিন্তু আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে দিয়ে CH2Cl2 প্লাস HCl। যে যৌগটা CH2Cl2 হলো সে পুনরায় আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতে পারে দিয়ে HCCl3 ক্লোরোফর্ম গঠন করলো। এখনও এর মধ্যে হাইড্রোজেন রয়েছে যেটা প্রতিস্থাপন হতে পারে, অর্থাৎ ক্লোরোফর্মকে যদি আবার ক্লোরিন সহ বিক্রিয়া করানো হয় সূর্য আলোকের উপস্থিতিতে তাহলে ওই হাইড্রোজেনটাও সরে যাবে দিয়ে CCl4 প্লাস HCl আমরা পাবো। তাহলে মিথেনের ক্লোরিনেশন আমরা দেখতে পেলাম সূর্য আলোকের উপস্থিতিতে ঘটছে। এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি CH3Cl, CH2Cl2, HCCl3, CCl4 এই রকম একাধিক বিক্রিয়াজাত পদার্থের মিশ্রণ উৎপন্ন হচ্ছে। আমরা এই বিক্রিয়াটা কেমনভাবে ঘটছে সেই কৌশল সম্পর্কে এখন আলোচনা করব। মেকানিজম এইটি মুক্তমূলক গঠনের মাধ্যমে ঘটে থাকে। তোমরা পড়বে মুক্তমূলক কিভাবে গঠিত হয়, আমরা জাস্ট এখানে যেটুকু প্রয়োজন সেইটুকু আলোচনা করছি। কোনো বন্ধন সমযোজী বন্ধন অর্থাৎ দুটি ইলেকট্রন তার মধ্যে থাকে, এর যদি সমবিভাজন ঘটে তাহলে কিন্তু মুক্তমূলকের সৃষ্টি হয়। সমবিভাজন সাধারণত উচ্চ উষ্ণতাতে বা সূর্য আলোকের উপস্থিতিতে ঘটে থাকে। এই বিক্রিয়ার প্রথম ধাপ শৃঙ্খলের সূচনা যাকে বলা হচ্ছে, এই ক্লোরিন সূর্য আলোকের উপস্থিতিতে ভেঙে যাচ্ছে দিয়ে মুক্তমূলক সমবিভাজনকে আমরা এইভাবে দেখাই ওয়ান হুকড অ্যারো দিয়ে। এইরকম ওয়ান হুকড অ্যারো দিয়ে এই দুটো ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা পেয়ে গেল, ও ইলেকট্রনটা পেয়ে গেল, অর্থাৎ Cl ডট আর Cl ডট বানালো। এইগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল, বাংলায় বলা হয় মুক্তমূলক। তাহলে প্রথম ধাপে মুক্তমূলক ছিল না, মুক্তমূলক গঠিত হলো। স্টেপ 2 শৃঙ্খলের বিস্তার। এই Cl ডট আর একটা ডটের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে CH4 মিথেনের সঙ্গে বিক্রিয়া করছে, এই কার্বন হাইড্রোজেন বন্ধনে H ডটকে টেনে নিল দিয়ে HCl করলো, Cl ডট H ডট HCl, আর এখানে CH3 ডট পড়ে রইল CH3 ডট। এই CH3 ডট আবার একটা Cl2 সঙ্গে বিক্রিয়া করছে, এই ডটটা Cl ডটকে টেনে দিল, তাহলে CH3Cl হলো, আর এখানে Cl ডট পড়ে রইল। Cl ডট পুনরায় আবার এইরকমভাবে বিক্রিয়া করতে থাকে, অর্থাৎ CH3Cl উৎপন্ন হলো। এখন আসবো শৃঙ্খলের পরিসমাপ্তি, অর্থাৎ কিভাবে শৃঙ্খলটা শেষ হচ্ছে। দুটো Cl এর মধ্যে যুক্ত হয়ে যেতে পারতো দিয়ে Cl2 গঠন করতো, তার ফলে আর তারা বিক্রিয়া করতে পারতো না। ডট সক্রিয় মধ্যবর্তী পদার্থ, তাই তারা বিক্রিয়া করতে পারছে। CH3 ডট নিজেদের মধ্যে যুক্ত হয়ে যেতে পারতো দিয়ে CH3 ইথেন বানাতে পারতো, অথবা CH3 ডট Cl ডটের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারতো দিয়ে CH3Cl গঠন করতে পারতো। এইভাবে মুক্তমূলক যেগুলো সক্রিয় সেগুলো প্রশমিত হয়ে যাচ্ছে। এই বিক্রিয়াটাতে আমরা মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াতে আমরা সামান্য পরিমাণ ইথেনও দেখতে পাই উৎপন্ন হচ্ছে। এই ইথেনের উৎপন্ন কি করে হচ্ছে সেটা ব্যাখ্যা আমরা এই মুক্তমূলক কৌশলের সাহায্যে দিতে পারি, অর্থাৎ এই বিক্রিয়াতে যে মুক্তমূলক গঠিত হচ্ছে সেটা ইথেন উৎপাদন যেটা হচ্ছে সেটা প্রমাণ করে।
এই ইথেন উৎপাদন হতে পারে একমাত্র উপায় এই CH3 যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ এই বিক্রিয়াটা মুক্তমূলক কৌশল অনুসরণ করছে। CH3Cl যেটা উৎপন্ন হয়েছে সে পুনরায় Cl ডটের সঙ্গে বিক্রিয়া করতে পারত, দিয়ে CH2Cl2 বানাতে পারত। CH2Cl2 যেটা উৎপন্ন হচ্ছে সেটি পুনরায় আবার Cl ডটের সঙ্গে বিক্রিয়া করতে পারত, দিয়ে HCCl3 বানাতে পারত। এইটি পুনরায় আবার বিক্রিয়া করতে পারত, দিয়ে CCl4 গঠন করতে পারত। তাহলে আমরা দেখলাম কিভাবে ক্লোরিনেশন বিক্রিয়াটা মুক্তমূলক মেকানিজম বা কৌশলের সাহায্যে সংঘটিত হয়ে থাকে। আমরা একটা বিষয় এখানে নোট করব, অ্যালকেনে একাধিক হাইড্রোজেন পরমাণু থাকলে মনোক্লোরিনেশন অর্থাৎ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, এইরূপ বিক্রিয়াকে মনোক্লোরিনেশনের ফলে একাধিক যৌগ উৎপন্ন হবে। যেমন আমরা উদাহরণে আসছি CH3 এখানকার হাইড্রোজেনগুলো একই, যে কোনো একটাকেই প্রতিস্থাপন করলে আমরা পাবো CH3CH2Cl। এই দিক দুটোই প্রান্তের হাইড্রোজেন, এটাকেও যদি আমরা প্রতিস্থাপন করি আমরা এই একই যৌগ পাবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কেবলমাত্র একটাই যৌগ পাবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা দু ধরনের হাইড্রোজেন দেখতে পাচ্ছি, এটা প্রান্তীয় হাইড্রোজেন, এদের বিক্রিয়ার ফলে আমরা পাবো CH3CH2CH2Cl। এই প্রান্ত বিক্রিয়া করলেও এটা পাবো, এই প্রান্ত করলেও এই প্রোডাক্টটা পাবো। আর মাঝে আরেকটা আছে CH2, এই হাইড্রোজেনটা আলাদা, এইখানে যদি প্রতিস্থাপন হয় তাহলে আমরা মাঝে ক্লোরিনটা যুক্ত হবে, অর্থাৎ দুই ধরনের হাইড্রোজেন উপস্থিত থাকার জন্য এই ক্ষেত্রে আমরা দুটো প্রোডাক্ট পাবো। তার মধ্যে এইটা বেশি পরিমাণে পাওয়া যাবে, এটা কম পরিমাণে পাওয়া যাবে, এই কারণ আমরা একটু পরে জানতে পারবো। আমরা যদি এই যৌগটার ক্ষেত্রে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি দু ধরনের হাইড্রোজেন আছে। এই CH3 প্রান্তীয় হাইড্রোজেন, এদের মধ্যে হাইড্রোজেন একটা সরে গেলে আমরা এই প্রোডাক্টটা পাবো CH3CH2CH2CH2Cl। আর এই দুটো হাইড্রোজেন একই, যে কোনো একটা হাইড্রোজেন সরে গেলে আমরা এই প্রোডাক্টটা পাবো CH3CH2CH3, অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে মনোক্লোরিনেশন বিক্রিয়াতে দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। এখন আমরা যদি পেন্টেনের ক্ষেত্রে চলে আসি তাহলে দেখা যাচ্ছে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন প্রান্তীয় হাইড্রোজেন, এইগুলোর প্রতিস্থাপনের ফলে আমরা CH3CH2CH2CH2CH2Cl এই যৌগটা পাবো। এখন এই হাইড্রোজেন প্রান্তের আগের কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন একই, এদের প্রতিস্থাপনের ফলে আমরা এই যৌগটা পাবো CH3CH2CH2CH3। এইখানেও যদি প্রতিস্থাপন হতো আমরা একই যৌগ পেতাম, উল্টো করে লিখলে বা ইউপ্যাক নাম লেখো তাহলে দেখতে পারবে একই যৌগ পাওয়া যাচ্ছে। এখন মাঝের হাইড্রোজেন, এটা একটা আলাদা হাইড্রোজেন, এটিও প্রতিস্থাপন হতে পারে, তার ফলে আমরা পাবো CH3CH2CH, এইখানে CH2CH3, অর্থাৎ এন পেন্টেনের মনোক্লোরিনেশন বিক্রিয়ার ফলে আমাদের ভিন্ন ভিন্ন হাইড্রোজেনের উপস্থিতির জন্য আমরা তিন ধরনের বিক্রিয়াজাত পদার্থ পাবো। আমরা নেক্সট আর একটা উদাহরণ আলোচনা করেছি, সেটা হচ্ছে আইসোপেন্টেন। এটাকে বলা হচ্ছে আইসোপেন্টেন। এইখানে আমরা দেখছি এই হাইড্রোজেনগুলো সরে যাবার ফলে এইখানে একটা প্রোডাক্ট পাচ্ছি, এই হাইড্রোজেনটা সরে যাবার ফলে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি, এই হাইড্রোজেনটা সরে যাবার ফলে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। এই দুটো কার্বনের একই ধরনের কার্বন প্রান্তীয়, এদিকে কিন্তু এটা আলাদা, কারণ এই কার্বনটার সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে তার সঙ্গে আরেকটা CH3 যুক্ত আছে, কিন্তু এর সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে এর সঙ্গে কোনো CH3 যুক্ত নেই। এই দুটো একই, কিন্তু এইটা আলাদা, এটা প্রান্ত ঠিকই, কিন্তু এই প্রান্তর সঙ্গে ওই প্রান্তর পার্থক্য আছে, কারণ এই প্রান্ত যে CH3গুলো যুক্ত আছে CH এর সঙ্গে, এই প্রান্ততে যে CH3টা যুক্ত আছে সেটা CH2 এর সাথে। তার ফলে আমরা এই প্রান্ততে যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে আর একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। তোমরা যদি তাদের ইউপ্যাক নেম লেখো দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ইউপ্যাক নেম, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা যৌগ। তাহলে আমরা দেখতে পেলাম আইসোপেন্টেনের ক্ষেত্রে মনোক্লোরিনেশনের ফলে চারটে যৌগ উৎপন্ন হচ্ছে।
পেন্টেনের আর একটা আইসোমার নিওপেন্টেন। তোমরা নিশ্চয়ই নিওপেন্টেনের গঠন জানো, এটাকে নিওপেন্টেন বলা হয়। এখানে দেখো সব CH3গুলো একই, সমতুল্য, সব একই। যে কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করো, তোমরা এই যৌগটাকেই দেখতে পারবে, একমাত্র এই যৌগটাই উৎপন্ন হবে। তাহলে আমাদের এই যৌগটা ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে C5H12 কোন সমবায় মনোক্লোরিনেশনের ফলে কেবলমাত্র একটি যৌগ উৎপন্ন হবে, তাহলে সমবায়টি হলো নিওপেন্টেন। এইটি এর সমস্ত হাইড্রোজেনগুলো একই পরিবেশের মধ্যে থাকছে, তার ফলে তোমরা যে হাইড্রোজেনটাকে সরাও না কেন সবসময় এই প্রোডাক্টটাই পাওয়া যাবে। তার ফলে মনোক্লোরিনেশনের ফলে একটাই প্রোডাক্ট পাওয়া যাবে। অনুরূপভাবে সাইক্লোহেক্সেনে দেখতে পাচ্ছ অনেকগুলো কার্বন রয়েছে, কিন্তু সমস্ত হাইড্রোজেনগুলোর অবস্থান একই। যে হাইড্রোজেনটাকেই তোমরা প্রতিস্থাপন করো না কেন সর্বদা এই যৌগটাই উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইক্লোহেক্সেনে একাধিক হাইড্রোজেন থাকলেও সমস্ত হাইড্রোজেনগুলো একই ধরনের, একই পরিবেশে আছে, তাই এদের মনোক্লোরিনেশনের ফলে একটাই যৌগ উৎপন্ন হবে। এই হাইড্রোজেনটাকে সরালে ক্লোরিনটা নিশ্চয়ই এখানে লাগবে, এটাকে ঘুরিয়ে দাও, এই যৌগটাই উৎপন্ন হবে। এই হাইড্রোজেনটাকে সরালে এখানে ক্লোরিনটা লাগবে, ওটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে দেখো এই যৌগটাই উৎপন্ন হবে। সমস্ত হাইড্রোজেনগুলোর অবস্থান একই, তাই যে কোনো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলে একই যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটাই যৌগ পাবো। এখন আমরা একটু অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যালস। তোমরা এটা পড়বে, এর আগে মেকানিজম যেখানে রয়েছে সেখানে জানবে, তো আমরা জাস্ট একটুখানি আলোচনা করব, আমাদের একটুখানি দরকার লাগবে। স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল, বিভিন্ন যে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকগুলো উৎপন্ন হয় তাদের স্থায়িত্ব তিনটে বিষয়ের উপর নির্ভর করে। ইনডাকটিভ ইফেক্ট, তোমরা এটাও পড়বে। ইনডাকটিভ ইফেক্ট মানে সিগমা বন্ধনের ইলেকট্রনগুলোকে ঠেলে দেওয়া অথবা নিজের দিকে টেনে নেওয়া, তাকে ইনডাকটিভ ইফেক্ট বলে। যেমন CH3 মুক্তমূলক, এখানে হাইড্রোজেনের কোনো ইনডাকটিভ ইফেক্ট নেই, ঠেলতেও পারে না, টানতেও পারে না, কারণ হাইড্রোজেন আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান। এইখানে আমরা দেখতে পাচ্ছি CH3 মূলক, এর ইলেকট্রন বিকর্ষণী ক্ষমতা রয়েছে, অর্থাৎ বন্ধনের ইলেকট্রনগুলোকে সে ঠেলে দিচ্ছে CH2 এর দিকে। তাহলে এইটা ইলেকট্রন ঘাটতি আছে, এর অষ্টক পূর্ণ হয়নি। এই কার্বনটাতে তোমরা যদি গুণে দেখো এর অষ্টক পূর্ণ হয়নি, তাহলে ইলেকট্রন যদি ঠেলে দেয় তাহলে এর স্থায়িত্ব বাড়ছে। অনুরূপভাবে এখানে দুটো CH3 লেগে রয়েছে এই কার্বনের মুক্তমূলকটার উপরে, এই মুক্তমূলকটার উপরে, তাহলে দুদিক থেকে CH3 ঠেলে দেবে, তার ফলে এখানে এর স্থায়িত্ব বাড়বে, কারণ এটা ইলেকট্রন ঘাটতি রয়েছে, ইলেকট্রন ঠেলে দিলে ঘাটতিটা পূর্ণ হচ্ছে। অনুরূপভাবে এখানে তিনটে CH3 লেগে আছে, তাহলে তিন দিক দিয়ে ঠেলবে, তাহলে এর স্থায়িত্বটা সবথেকে বেশি হবে। ক্লোরিন যদি লেগে থাকতো এরা ইলেকট্রন টানবে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রনটা টেনে নেবে, তাহলে এখানে ঘাটতি ছিল, আরও ঘাটতি বৃদ্ধি করবে, তার ফলে এর স্থায়িত্ব সবার চাইতে কমে যাবে। যে ঘাটতিটা ছিল এরা এই ক্লোরিনগুলো ঘাটতিটা আরও বৃদ্ধি করছে। তাহলে এই মুক্তমূলকগুলোর যদি স্থায়িত্বর ক্রমে আমরা সাজাই, তাহলে এর স্থায়িত্ব সবথেকে বেশি হবে ফার্স্ট, সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এবং সবথেকে লাস্ট হবে এইটা। তোমরা নিশ্চয়ই মুক্তমূলকের স্থায়িত্ব কীভাবে নির্ভর করে সে সম্পর্কে পড়বে। আমরা আর একটা জিনিস সম্পর্কে আলোচনা করব যার উপর মুক্তমূলকের স্থায়িত্ব নির্ভর করে, সেটা হলো রেজোনেন্স অর ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন মানে ইলেকট্রন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়াকে ডিলোকালাইজেশন বলে। যত বেশি ডিলোকালাইজেশন ঘটবে তত মুক্তমূলকের স্থায়িত্ব বাড়বে। আমরা এখানে উদাহরণ নিয়েছি CH3, CH2, CH2 ডট, এইখানে মুক্তমূলকটা রয়েছে, আর এই একটা মুক্তমূলক CH2 দ্বিবন্ধন CH2 ডট। এই মুক্তমূলকটার স্থায়িত্ব বেশি হবে এর তুলনায়, কারণ এখানে ডিলোকালাইজেশন সম্ভব। এই যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এখানে চলে যাবে আর একটা ইলেকট্রন এখানে আসবে, দিয়ে এখানে দ্বিবন্ধন গঠন করবে। এই পাই বন্ধনে দুটো ইলেকট্রন, তার মধ্যে এই ইলেকট্রনটা এইখানে চলে যাচ্ছে, দিয়ে এর সঙ্গে দ্বিবন্ধন গঠন করছে, তাহলে এই কার্বনের উপরে মুক্তমূলক চলে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম যে মুক্তমূলক এই কার্বনে ছিল, এই রেজোনেন্সের জন্য এই প্রান্ত থেকে এই প্রান্ততে মুক্তমূলকটা চলে গেল। এইটাকেই বলা হয় ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশনের ফলে কিন্তু স্থায়িত্ব বাড়ে।
অনুরূপ আরেকটা উদাহরণ আমরা এখানে নিয়ে এসেছি, CH2 বেনজিন বলয় লেগে রয়েছে, এখানটা তো ডিলোকালাইজেশন ঘটেছে, দেখতে পাচ্ছ এখানটাতে ডট চলে এসেছে, আবার এই ইলেকট্রনটা এখানে ডবল বন্ড করছে, এইখানে ডট চলে আসছে, আবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে দ্বিবন্ধন গঠন করবে, এইখানে ডটটা চলে আসবে। তাহলে আমরা দেখালাম যে এইখানে ডিলোকালাইজেশন হচ্ছে এবং এই ডিলোকালাইজড স্ট্রাকচারগুলোকে আমরা এরকম ডবল হেডেড অ্যারো দিয়ে দেখাই। তাহলে আমরা রেজোনেন্সে পড়েছি বন্ডিং চ্যাপ্টারে। তাহলে ডিলোকালাইজেশনের মাত্রা যত বেশি হবে মুক্তমূলকেরও স্থায়িত্ব তত বেশি হবে। নেক্সট আসবো আমরা হাইপার কনজুগেশন। এটাও আর একটা কনসেপ্ট যেটা তোমরা পরবর্তীকালে শিখবে, এখনও শেখোনি। হাইপার কনজুগেশনটাও এক ধরনের রেজোনেন্স, যেখানে কার্বন আর হাইড্রোজেনের সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে। এইখানেও রেজোনেন্স, যেখানে পাই ইলেকট্রনগুলোর অংশগ্রহণ করেছে, সিগমা ইলেকট্রন অংশগ্রহণ করেনি। কিন্তু হাইপার কনজুগেশনে সিগমা বন্ধনের, কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে। এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, দিয়ে এর সঙ্গে দ্বিবন্ধন গঠন করছে, তার ফলে রয়ে যাচ্ছে H ডট। অনুরূপভাবে এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলো পার্টিসিপেট করতে পারতো এই হাইড্রোজেনের, তাহলে এই ডটটা এইখানে গিয়ে দ্বিবন্ধন করলো, এইখানে ডট হয়ে গেল, এই ছবিতে সেইটা আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ এই ইলেকট্রনটা এখানে গিয়ে দ্বিবন্ধন করেছে, এ কিছুই করেনি। অনুরূপভাবে এই হাইড্রোজেনটাও অনুরূপ দ্বিবন্ধন গঠন করতে পারতো, তাহলে ডটটা এখানে আসবে, এখানে দ্বিবন্ধন। আমরা এর পরের ছবিটাতে তাই দেখতে পাচ্ছি, এখানে ডট, এখানে হাইড্রোজেন, এটাকে বলা হয় হাইপার কনজুগেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনেতে ডট রয়েছে, মুক্তমূলক রয়েছে, তার সঙ্গে যুক্ত কার্বন, তাতে যে হাইড্রোজেনগুলো লেগে থাকে তারা হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে 3টে হাইড্রোজেন লেগে আছে বলে 3টে হাইপার কনজুগেশন গঠন দেখতে পাচ্ছি। যত বেশি হাইপার কনজুগেশন গঠন হবে তত বেশি স্থায়ী হবে। এখন আমরা কিছু উদাহরণ আসছি যেখানে হাইপার কনজুগেশনের গঠনের সংখ্যা বলবো। CH3, এখানে CH, এটা CH3 ডট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেনগুলো হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে 3টে, আর এইখানে 3টে, মোট 6টা হাইপার কনজুগেশন গঠন এইটার ক্ষেত্রে দেখতে পারবো। এই গঠনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 3টে হাইড্রোজেন হাইপার কনজুগেশনের গঠন দেখাবে, এই 3টে হাইড্রোজেন হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করবে, এই 3টে হাইড্রোজেনও অংশগ্রহণ করবে। তাহলে মোট 9টা হাইড্রোজেন হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করছে। তাহলে এই 3জনের মধ্যে যদি স্থায়িত্ব বিচার করা হয় তাহলে এটা সবথেকে বেশি স্থায়ী হবে, তারপর এইটা হবে, তারপর এইটা হবে। তাহলে আমরা হাইপার কনজুগেশন গঠন কতগুলো উৎপন্ন হবে সেইটাকে বিচার করেও মুক্তমূলকের স্থায়িত্ব বিবেচনা করতে পারি। মোর দ্য নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, মোর দ্য স্টেবিলিটি অফ দ্য ফ্রি রেডিক্যাল। যত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে তত বেশি কিন্তু স্থায়িত্ব হবে মুক্তমূলকের। তাহলে আমরা দেখতে পেলাম মুক্তমূলকের স্থায়িত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল 3টি বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, অর্থাৎ সিগমা বন্ধনের ইলেকট্রনকে ঠেলে দেওয়া, এরা ইলেকট্রন ঘাটতি, মুক্তমূলক এর অষ্টক পূর্ণ হয়নি, তাহলে ইলেকট্রন যদি ঠেলে দেয় স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। রেজোনেন্স অর ডিলোকালাইজেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন থাকার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে মুক্তমূলকের স্থানান্তর হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ডিলোকালাইজেশন। যত বেশি স্থানান্তর সম্ভব তত বেশি স্থায়ী হবে। হাইপার কনজুগেশন, এখানে আমরা দেখতে পেলাম সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো পাই বন্ধন গঠন করে ফেলছে, অর্থাৎ এটাও এক ধরনের রেজোনেন্স যেখানে কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে, এইটাকে বলা হয় হাইপার কনজুগেশন। রেজোনেন্সের থেকে এটা একটু পার্থক্য আছে, রেজোনেন্সে পাই বন্ধনের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে, এখানে সিগমা বন্ধনের ইলেকট্রন, কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে। তাহলে আমরা এই বিষয়টা শিখলাম যে মুক্তমূলকের স্থায়িত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। আমরা এর আগে একটা জায়গায় দেখেছিলাম যে একাধিক বিক্রিয়াজাত পদার্থ যদি উৎপন্ন হয় কোনটা বেশি হবে কোনটা কম হবে। তাহলে আমরা দেখেছি কৌশল, সেই কৌশলটা হচ্ছে মুক্তমূলক কৌশল দ্বারা হচ্ছে বিক্রিয়াগুলো, মুক্তমূলক কৌশল দ্বারা বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে মুক্তমূলকটা হলে সেটা কম স্থায়ী হবে, কিন্তু এইখানে যদি মুক্তমূলকটা হয় তাহলে সেটা বেশি স্থায়ী হবে, কারণ এদিকে এদিকে ঠেলবে, এখানে একজনই ঠেলতে পারছে। বা হাইপার কনজুগেশন দিয়ে যদি দেখি এর 2টো হাইপার কনজুগেশন গঠন, এর 6টা হাইপার কনজুগেশন গঠন
তাই এইখানে উৎপন্ন মুক্তমূলকটা বেশি স্থায়ী হবে। এই বিক্রিয়াতে প্রথমে সিএল ডট হবে, সিএল ডট এখান থেকে এইচ ডটকে টেনে দেবে, এইখানে একটা মুক্তমূলক হতে পারে অথবা এইখানে একটা মুক্তমূলক হতে পারে। যেহেতু এই মুক্তমূলকটা বেশি স্থায়ী তাই এই যৌগটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে আয়োডিনেশন, অর্থাৎ আয়োডিন দ্বারা প্রতিস্থাপন করব। মিথেনের সঙ্গে যদি আয়োডিনের রিয়াকশান করানো হয় তাহলে দেখা যাচ্ছে মিথাইল আয়োডাইডকে উত্তপ্ত করতে হবে, মিথাইল আয়োডাইড আর এইজাই উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি কিন্তু উভমুখী, এইজাই উৎপন্ন হবার সাথে সাথে CH3 সঙ্গে বিক্রিয়া করে পুনরায় CH4 পরিণত করে। তাই মিথেনের আয়োডিনেশন কিন্তু কষ্টকর, অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা সহজে পাবো না। যেই উৎপন্ন হবে এইজাই এর সঙ্গে রিয়াকশান করে আবার মিথেন ও আয়োডিনে পরিণত করে দেবে। তাই এই বিক্রিয়াটাকে একমুখীভাবে করবার জন্য আমরা জারক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়াটা করাই। এই জারক পদার্থটা এইজাইয়ের সঙ্গে বিক্রিয়া করে, এইজাই বিজারক, ওই জন্যই জারক পদার্থকে নেওয়া হয়েছে। এইজাই বিজারক বলেই জারক পদার্থকে নেওয়া হয়েছে। তাহলে এইজাইয়ের সঙ্গে জারক পদার্থের বিক্রিয়া ঘটে এবং আয়োডিন উৎপন্ন করে, তাই বিপরীতমুখী বিক্রিয়াটা আর সম্ভব হয় না। তাই আয়োডিনেশন যখনই করানো হয় জারক পদার্থের উপস্থিতিতে করানো হয়। জারক পদার্থগুলো যেমন HNO3 হতে পারে, HiO3 হতে পারে অথবা HgO মার্কিউরিক অক্সাইড হতে পারে। এই জারক পদার্থগুলো এইজাইকে আয়োডিনে পরিণত করে ফেলে, তাই বিপরীতমুখী বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা থাকে না এবং আমরা মিথেনের আয়োডিনেশন করতে পারি। এখন আসবো অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটম। তাহলে তার 3 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম, এটা সবথেকে বেশি সক্রিয় হবে। তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে 3 ডিগ্রি কার্বন, অর্থাৎ যে কার্বনটা আমরা চিহ্নিত করেছি সেই কার্বনটা যদি আরও 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই কার্বনকে 3 ডিগ্রি কার্বন বলে এবং তার হাইড্রোজেনকে বলা হয় 3 ডিগ্রি হাইড্রোজেন। তারপর যে কার্বনটা আমরা আলোচনা করছি সেই কার্বনটা যদি আরও 2টো কার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বনকে 2 ডিগ্রি কার্বন বলে এবং তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে 2 ডিগ্রি হাইড্রোজেন বলা হয়। যে কার্বনটার কথা বলা হচ্ছে সেই কার্বনটা যদি অপর আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে প্রাইমারি হাইড্রোজেন বলা হয়। এই অর্ডার হচ্ছে 3 ডিগ্রি কার্বন সব থেকে আগে বিক্রিয়া করবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, কারণ গঠিত মুক্তমূলকের স্থায়িত্ব এই ক্রমে থাকে। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ দ্য হ্যালোজেন, ফ্লুরিন সব থেকে আগে বিক্রিয়া করবে এবং ফ্লুরিনের সাথে বিক্রিয়া এত তীব্রতার সাথে ঘটে যে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে পড়ে, ওই জন্য আমরা ফ্লুরিনেশন এখানে আলোচনা করিনি। ক্লোরিন, তারপরে ব্রোমিন আর সবার শেষে আয়োডিন। আমরা এখানে একটা প্রশ্ন আলোচনা করেছি যে এটা হচ্ছে প্রোপেনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া করানো হচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে দুটো প্রোডাক্ট পাওয়া গেছে। ইফ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাক্টিভিটি অফ ডিফারেন্ট হাইড্রোজেন, প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন আর 3 ডিগ্রি হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটির অর্ডার হচ্ছে 1:82:1600। তাহলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইল্ড অফ দ্য প্রোডাক্ট। তাহলে এই যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয়েছে তারা কত পার্সেন্ট করে পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে, এইখানকার হাইড্রোজেনটা সরে গেছে, এই হাইড্রোজেনটা হচ্ছে সেকেন্ডারি হাইড্রোজেন, কারণ এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাই বলে এই কার্বনটা সেকেন্ডারি কার্বন, এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আমরা সেকেন্ডারি হাইড্রোজেন বলে থাকি। তাহলে সেকেন্ডারি হাইড্রোজেনের সক্রিয়তা কত বলা হয়েছে? 82, ওই জন্য 82 নিয়েছি। কটা হাইড্রোজেন আছে? এরকম দুটো হাইড্রোজেন আছে, ওই জন্য ইন্টু 2 করেছি। তাহলে 164 আসছে রিলেটিভ অ্যামাউন্ট, যে পরিমাণ এটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 164। এখন আমরা চলে আসব এই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে এইখানকার হাইড্রোজেনটা সরে গিয়ে, তাহলে এই কার্বনটার সঙ্গে একটাই কার্বন যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি কার্বন। তাহলে প্রাইমারি কার্বনের রিঅ্যাক্টিভিটি 1। এইরূপ হাইড্রোজেন আছে 3টে এদিকে 6টা। এই হাইড্রোজেনকেও প্রতিস্থাপন করলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে, এই হাইড্রোজেনগুলোকেও প্রতিস্থাপন করলে এই প্রোডাক্টটাই পাওয়া যাবে। তাহলে এর ক্ষেত্রে রিলেটিভ অ্যামাউন্ট হচ্ছে এর তীব্রতা সক্রিয়তা 1:6 অর্থাৎ 6। তাহলে টোটাল অ্যামাউন্ট প্রেজেন্ট হচ্ছে 164 + 6, তার মানে 170। পার্সেন্টেজ অফ ইল্ড, তাহলে 164/170 × 100 অর্থাৎ 96.4%। এই যৌগটা 96.4% পাওয়া যাবে। আর এই যৌগটা পাওয়া যাবে 6/170 × 100 3.53%, অর্থাৎ এটা 3.53% পাওয়া যাবে। এটা অনেক কম পরিমাণে পাওয়া যাবে।
আমরা দেখতে পেলাম যে এইখানে সেকেন্ডারি হাইড্রোজেনটা সরেছে, তাহলে সেকেন্ডারি মুক্তমূলক এখানে সৃষ্টি হবে এবং সেকেন্ডারি মুক্তমূলকের স্থায়িত্ব অনেক বেশি প্রাইমারি মুক্তমূলকের তুলনায়। ওই জন্য এর পরিমাণটা, এই যৌগটার পরিমাণ 96.4% পাওয়া যাবে। এখন আমরা আরও কিছু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। নাইট্রেশন বিক্রিয়া, যে বিক্রিয়াতে হাইড্রোজেন পরমাণুটা অ্যালকেনের NO2 গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয় তাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলে থাকি। এটা নাইট্রিক অ্যাসিড এখানে NO2 গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেল, এইরূপ বিক্রিয়াকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলি। মিথেনকে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের বাষ্প সহ 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে মিথেনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে NO2 দ্বারা, দিয়ে নাইট্রোমিথেন পাওয়া যাচ্ছে। মিথেন গ্যাস এবং নাইট্রিক অ্যাসিডের বাষ্পর মধ্যে বিক্রিয়াটা ঘটছে। অনুরূপভাবে প্রোপেন এবং নাইট্রিক অ্যাসিডের বাষ্পকে যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হচ্ছে। এখানকার হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তার ফলে NO2 মূলক এখানে প্রবেশ করেছে। এখানকার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে, তার ফলে আমরা বিক্রিয়াজাত পদার্থ পেয়েছি এইটা। এবং একাধিক কার্বন যদি থাকে তাহলে কার্বন কার্বন বন্ধনেরও বিভাজন ঘটবে, তাহলে এখানে বন্ধন বিভাজন ঘটেছে, তার ফলে পেয়েছি CH3NO2, আর এখানে হয়ে গেল CH2CH3। এই দুটো কার্বনের সঙ্গে NO2 লেগেছে, বন্ধনটা এখানে বিভাজিত হয়েছে, এদিকে একটা কার্বন, এদিকে দুটো কার্বন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কার্বন কার্বন যদি বন্ধন থাকে তাহলে সেই বন্ধনেরও কিন্তু বিভাজন ঘটছে। হাইড্রোজেন তো সরছে, উপরন্তু এই কার্বন কার্বন বন্ধনেরও বিভাজন ঘটছে। এখন আসবো এর কৌশল। তো একটা মুক্তমূলক কৌশল দিয়ে গঠিত হয়। 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে নাইট্রিক অ্যাসিডের এইভাবে সমবিভাজন ঘটে, দিয়ে এইচও ডট ও NO2 ডট উৎপন্ন হয়। এটা মিথেনের সঙ্গে বিক্রিয়া করছে, এইচও ডট, তাহলে এখান থেকে ডট টেনে নিচ্ছে, দিয়ে জল বানিয়ে ফেলছে, আর এখানে CH3 ডট পড়ে থাকছে। এই CH3 ডট তখন NO2 ডটের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে CH3NO2 নাইট্রোমিথেন উৎপন্ন করছে। অর্থাৎ এটাও একটা মুক্তমূলক কৌশল দ্বারা সংঘটিত হচ্ছে। নেক্সট আমরা আসবো সালফোনেশন রিয়াকশান। সালফোনেশন রিয়াকশান হচ্ছে অ্যালকেনের হাইড্রোজেনকে আমরা SO3H মূলক দ্বারা প্রতিস্থাপিত করছি, এই বিক্রিয়াকে সালফোনেশন বিক্রিয়া বলে। যেমন মিথেনকে যদি 400 ডিগ্রি উষ্ণতাতে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করা হয়, তাহলে মিথেন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হবে, CH3SO3H উৎপন্ন হবে। এই বিক্রিয়ার কৌশল ও মুক্তমূলক কৌশল। 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে সালফিউরিক অ্যাসিড নিম্নলিখিতভাবে ভাঙে, এখানে OH ডট হয়ে গেল, এখানে SO3H ডট। এবার মিথেনের সঙ্গে OH ডটের রিয়াকশান হলো CH3 ডট প্লাস জল। এই CH3 ডট পরবর্তীকালে SO3H ডটের সাথে বিক্রিয়া করছে, দিয়ে CH3 এখানে SO3H উৎপন্ন করছে। অর্থাৎ এই বিক্রিয়াটা একটা মুক্তমূলক মেকানিজম ফলো করছে। নেক্সট যে বিক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আইসোমেরিজেশন বিক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকেনকে নেওয়া হয়েছে বিউটেন, তাকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং গাঢ় HCl সহ 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে উত্তপ্ত করলে এর সমবায়বী আইসোবিউটেন উৎপন্ন হচ্ছে। তাই এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি আইসোমেরিজেশন বিক্রিয়া। আমাদের অ্যালকেনের শেষ বিক্রিয়া হচ্ছে ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে চলে যাচ্ছে, এবং অ্যারোমেটাইজেশন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ গঠন করছে। যদি দুটো কার্বন পরমাণুযুক্ত কার্বন থাকে তাহলে একে যদি Cr2O3 ও Al2O3 অনুঘটকের উপস্থিতিতে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় H2 রূপে, এবং এদের মধ্যে দ্বিবন্ধন সৃষ্টি হয়। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া এই বিক্রিয়াকে বলা হয় ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। আমাদের যদি কার্বনের সংখ্যা 6 বা তার থেকে বেশি থাকে তাহলে এইরূপ হাইড্রোজেন বেরিয়ে যাবার ফলে বলয় আকারের প্রথমে যৌগ গঠন হবে এবং শেষকালে বেনজিন অর্থাৎ অ্যারোমেটিক যৌগ উৎপন্ন হবে। এখানে একাধিক জায়গা থেকে হাইড্রোজেন নির্গত হয়েছে, এখানে হাইড্রোজেন নির্গত হয়েছে বলে দ্বিবন্ধন হয়েছে, এখানেও হাইড্রোজেন নির্গত হয়েছে, এখানেও হাইড্রোজেন নির্গত হয়েছে। আমরা N হেক্সেন থেকে বেনজিন পেলাম, এটা একটা অ্যালিফেটিক যৌগ, এবং এখান থেকে আমরা অ্যারোমেটিক যৌগ সংশ্লেষণ করতে পারলাম এই বিক্রিয়ার মাধ্যমে। অনুরূপভাবে যদি 6-এর বেশি কার্বন থাকে, 7টা কার্বন যদি পরমাণু থাকে, তাহলে প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এটা টলুইনে পরিণত হয়ে যাবে। এটাও একটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যালিফেটিক যৌগ। এই বিক্রিয়াকে অ্যারোমেটাইজেশন বিক্রিয়া বলে। এইগুলি হলো অ্যালকেনের বিক্রিয়া।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।